দুর্ঘটনা ঘটেছে, সেটা সত্যি দুর্ঘটনা নাকি গাফিলতি? আমি কেন এটা দিয়ে শুরু করছি, তার কারণ একটা ঘটনা হতে পারে, দুটো ঘটনা হতে পারে, পরপর একই ঘটনা ঘটতে পারে। আপনাদের মনেও প্রশ্ন জাগছে, আমাদের মনেও প্রশ্ন জাগছে। একের পর একই বিষয়কে কেন্দ্র করে ঘটনা ঘটেই চলেছে, ক্রমান্বয়ে ঘটে চলেছে। কখনো আগুন লেগে যাওয়া, কখনো সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু, কখনো ট্রেনের লাইনে অসুবিধে, কখনো বা ট্রেনের যাত্রা করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু। বিভিন্ন সময় একই ইস্যুকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। আর ঠিক সেই ঘটনা নিয়েই এই মুহূর্তে যা আপডেট রয়েছে তা সত্যি ভাবাচ্ছে। মহাকুম্ভে সাধারণ মানুষের আবেগকে নিয়ে সত্যি কোনো খেলা চলছে কি নেপথ্যে, নাকি সত্যি দুর্ঘটনা? একের পর এক এই ঘটনা ঘটলে দুর্ঘটনার শুধুমাত্র তকমা দিয়ে সামগ্রিক বিষয়কে ব্যাখ্যা করা যায় কি, জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। আর আজ মূল আলোচনার বিষয় দিল্লি এটি দুর্ঘটনা নাকি গাফিলতি। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, কখনো আগুন, কখনো পদপিষ্ট হয়ে মৃত্যু। এবারের মহাকুম্ভ ঘিরে একের পর এক অঘটন ঘটেই চলেছে। প্রয়াগরাজের মহাকুম্ভকে ঘিরে ফের বিপর্যয়। কুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে নয়াদিল্লি স্টেশনে বেসামাল হয়ে গেল ভিড়। প্রচলিত ধারণা হলো মহাকুম্ভ মেলায় নদীর নির্দিষ্ট সঙ্গমস্থলে স্নান করলে মোক্ষ লাভ হয়। অমৃত কুম্ভে ডুব দিলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, স্বর্গপ্রাপ্তি হয় পরজীবনে। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই ধারণাই বয়ে চলেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমকে ঘিরে। তার সঙ্গে এবার জুড়েছে বিপুল সংখ্যক মানুষের অতিশয় আগ্রহ ও হুজুগ। তাই অমৃত স্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় মহাকুম্ভ মেলায়। মহাকুম্ভ মেলা শুরু হয় 13 জানুয়ারি, শেষ হবে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। মেলা শুরুর প্রথম দিনেই প্রায় 60 লাখ মানুষ সঙ্গমস্থলে স্নান করেছেন বলে জানানো হয়েছিল মেলা কর্তৃপক্ষের তরফে। কিন্তু যত দিন যাচ্ছে ততই চরম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে মহাকুম্ভে। তার জেরে এবার শুরু থেকেই যেন মৃত্যু মিছিল চলছে। শুরুটা হয়েছিল চলতি বছরের 19শে জানুয়ারি থেকে। প্রথম দুর্ঘটনা 19শে জানুয়ারি, ভয়াবহ আগুন। সেক্টর 19-এর বিশাল অংশ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য তাঁবু। প্রাণহানি হয়নি, তবে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁবু থেকে নিরাপদে সকল বাসিন্দাদের সরানো সম্ভব হয়েছিল, কারো প্রাণহানি হয়নি। দ্বিতীয় দুর্ঘটনা 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জন প্রাণ হারান। গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় শাহী স্নানের সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও এই ভয়াবহ ঘটনা সামনে আসে। তৃতীয় দুর্ঘটনা 12ই ফেব্রুয়ারি, পদপিষ্টে মৃত্যু। মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। প্রাণহানি, মৃত্যু সঠিক তথ্য পাওয়া যায়নি। 12ই ফেব্রুয়ারি মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পুণ্যস্নান করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যুর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে করা একাধিক অভিযোগের রেশ কাটতে না কাটতেই ঘটে যায় আরও এক ঘটনা। महाकुंभ में इतना लोगों का डेथ हो गया, कितना कमीशन गया, कितना कमिटी गया। और इधर में बानतला में एक 3 आदमी को मौत हुआ, हमका दुख है, हम उसको मदद कर दिया, बस रिपोर्ट मांगा, कमिटी भेज दिया। ये क्या है, ये क्या है? कितना लोग मर गया कुंभ में, आप लोगों का पास कोई जानकारी नहीं है। बिकॉज दे डिडंट अलाउ द प्रेस 24 आवर्स, even they blocked the internet also. See how many thousand, कितना बड़ा आग लगा। हम इसको कंडेम नहीं करने चाहता है कि वो इतना हाइप किया कि ज़्यादा से ज़्यादा लोग पहुंच गया। हाइप करने का पहले देखना चाहिए कि आपको आप क्या कंट्रोल कर सकता है ना। हम लोग कभी गंगा सागर का दिन, स्नान का दिन, हम नहाया का दिन हम नहीं जाते हैं, नहाने का दिन, कि इस कॉमन पब्लिक को लिए छोड़ना चाहिए। ये तो वीवीआईपी के लिए और कौन ऐसा कर दिया कि कॉमन लोग तो जाने का मौका नहीं, जो गया सो बेचारा बहुत सारे मर गया। कल मैंने एक वीडियो टीवी में देखा कि लाख लाख जूता और गाड़ी में ले जा रहा था, और तब जब जूता वो तुल रहा था
जूता हिंदी में बोलते हैं। तो वो बोलता है देखो देखो डेड बॉडी जा रहा है। तो कितना डेड बॉडी नदी में भाषा दिया मेरे को तो पता नहीं है। ये मेरे को पता एक ही है कि कोविड में भी जब मर गया था बहुत सारे लोगों का डेथ हुआ था, उसका डेड बॉडी बिहार में मिला था, बंगाल में मिला था। চতুর্থ দুর্ঘটনা 15 ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনা মির্জাপুর প্রয়াগরাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণহানি 10 জনের মৃত্যু। 15 ফেব্রুয়ারি মির্জাপুর প্রয়াগরাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নিতে যাওয়া ছত্তিশগড়ের 10 জন তীর্থযাত্রী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একদিন যেতে না যেতেই পঞ্চম দুর্ঘটনা 15 ফেব্রুয়ারি দিল্লি স্টেশনে ভয়াবহ ঘটনা। 15 ফেব্রুয়ারি মাঝরাত 11টায় নিউ দিল্লি স্টেশনে ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রাণহানি 18 জনের মৃত্যু, যার ফলে প্রাণ হারান অন্তত 18 জন। সরকারি তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে রয়েছেন 9 জন মহিলা, 5 জন শিশু এবং 4 জন পুরুষ। আহত হয়েছেন বহু যাত্রী। রেলের ডিসিপি কেপিএস মালহোত্রা জানিয়েছেন, দুটি ট্রেন দেরিতে থাকায় বিপুল যাত্রী ভিড় জমায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশেষ ট্রেনের ঘোষণা হতেই সবাই একসঙ্গে ছুটতে থাকেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। दो ट्रेन्स का डिले होना और कुछ एक्स्ट्रा क्राउड और पैसेंजर का फुटबॉल, उसके कारण ऐसी सिचुएशन हुई कि थोड़ी सी गैदरिंग ज़्यादा हो गई इन कम स्पेस में, तो उसमें कुछ लोग इंजर हुए हैं। और अभी जो फैक्चुअल रिपोर्ट है वो हम मीडिया से थोड़ी देर में शेयर करेंगे वंस वी गेट इट फ्रॉम द हॉस्पिटल। अभी एज ऑफ नाउ जो मोस्ट इंपॉर्टेंट पॉइंट है, एज ऑफ नाउ सिचुएशन इज अंडर कंट्रोल। एज अभी ट्रेन्स आर मूविंग। अभी आप जैसे फुटओवर ब्रिज से आए हैं, नीचे आए हैं, तो अभी कोई प्रॉब्लम नहीं है, बट एक 10-15 मिनट के उसमें गैप में कुछ ज़्यादा ही क्राउड के कारण सिचुएशन अंडर कंट्रोल आउट ऑफ कंट्रोल। नहीं, प्लेटफॉर्म चेंज नहीं हुआ था, उसमें एक स्पेशल ट्रेन की अनाउंसमेंट हुई, उसमें लोगों को लगा कि वो स्पेशल ट्रेन पकड़ लें। उस स्पेशल ट्रेन को पकड़ने के लिए लोग फुटओवर ब्रिज की तरफ गए, सीढ़ियों से लोग ऊपर से नीचे भी आ रहे थे, नीचे से ऊपर जा रहे थे, और जब एक्सेस मिसमैनेज हुआ तब ये सिचुएशन। नहीं, ट्रेन का डिले होना पहले प्लान नहीं था, तो वहीं से डिले होने से ही चीज़ें स्वेलअप हुई। अदरवाइज एज सच डेली क्राउड आ रहा है। डेली रेलवेज एंड आरपीएफ एंड जीआरपी इस सिचुएशन को हैंडल कर रही है लास्ट एक महीने से, बट आज का जो दिन था उसमें जो कुछ ऐसा स्पेस एंड टाइम के बीच में ट्रेन्स का मिसमैच होने के रीजन से अभी हॉस्पिटल से कंफर्म होगा तो हम अपडेट करेंगे। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একের পর এক এই ঘটনাগুলো ঘটেই চলেছে, থামছে না। কোন ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে? মহাকুম্ভকে ঘিরে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস কোনো এক জায়গায় তাদেরই মৃত্যুর পথে ক্রমশ ঠেলে দিচ্ছে। এরপরেও সাধারণ মানুষের ঢল আবেগ থামার নয়, থামছে না, থামা উচিতও নয়। কিন্তু প্রশাসনিক স্তরে কতটা নিরাপত্তা রয়েছে? প্রশাসনিক স্তরে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ঠিক কোন কোন মাধ্যমের স্থান দেওয়া হয়েছে? এবং সবচেয়ে বড় বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ তারা বলছে তারা পাশে রয়েছে, আহত নিহত প্রত্যেকের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলেই দিয়েছেন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। আচ্ছা, যারা চলে যান তাদের ক্ষতিপূরণ দিয়ে রাইট থাকতেই পারে, ক্ষতিপূরণ দেওয়া হতেই পারে, সংবিধানও হয়তো রয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিলেই এই মানুষগুলোর প্রাণ কি ফিরে আসবে? সাধারণ মানুষ শুধুমাত্র ক্ষতিপূরণ পেলেই কি তাদের মন আবারও আস্থাভাজন হবে? নাকি প্রশ্ন উঠবে নিরাপত্তা নিয়ে? আমরা দিল্লির ঘটনা যখন বলছি তখন একই সঙ্গে আরও একটি ঘটনা ঘটেছে। আরেকটি ছবি আপনাদের সামনে রাখবো, আসানসোলের ঘটনা। একবার দেখুন ছবিটা। আসানসোলে ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি, ট্রেন যাত্রীদের ভাগদৌড় আসানসোলে। যখন একদিকে দিল্লিতে এইরকম ঘটনা ঘটছে, তখন ট্রাইব টিভি বাংলার হাতে এক্সক্লুসিভ বিস্ফোরক ছবি, আসানসোলের ছবি। ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি, ট্রেন যাত্রীদের ভাগদৌড় আসানসোলে। যে হচ্ছেটা কি? একের পর এক এরকম ঘটনা ঘটে কি করে? যখন আমরা সারাদিন ধরে ব্রেকিং নিউজ দেখাচ্ছি, দিল্লিতে এই ঘটনা ঘটছে, সারাদিন এই খবর নিয়ে রয়েছি আমরা। কিছুক্ষণ আগে যখন হয়তো তাদের কাছেও সেলফোনে এই খবর গিয়েছে দিল্লিতে এরকম ঘটনা ঘটেছে, তারপরেও ঠিক সন্ধ্যে 6:30টার ঘটনা এটা। এখন 7:08 আমাদের ঘড়ির কাঁটায়, আপনাদেরও ঘড়ির কাঁটায়। আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টার মধ্যে আবারও একই রকম ছবি।
আমি বলছি হচ্ছে কি এসব? সাধারণ মানুষের আবেগ শুধুমাত্র ট্রেনের ক্যাপাবিলিটির ওপর নির্ভর করছে। কেন বলছি বলুন তো? ট্রেনের সংখ্যা কি কমে যাচ্ছে? কি হচ্ছে আদৌ? সমস্যা কোন জায়গায় হচ্ছে? কেন প্রশাসন থেকে সঠিক স্টেপ নেওয়া যাচ্ছে না? আমি যখন ঠিক দুপুরবেলা আমি বিজেপি নেতার সঙ্গে কথা বলি, অমলান ভাদুরীর সঙ্গে কথা বলেছি, রাহুল সিনহার সঙ্গে কথা বলেছি, প্রীতম সিংয়ের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকে বলছে এটা দুর্ঘটনা। প্রশাসনিক স্তরে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য সংখ্যাটা কম, সংখ্যা কম দিয়ে দুর্ঘটনার প্যারামিটারকে সেট করা হচ্ছে। এসব কি? এরপরেও সাধারণ মানুষ কোন দিক থেকে কোন আস্থায় এভাবে নিজেদের জীবন বাজি রেখে সেই জায়গায় পৌঁছচ্ছেন আমরা জানি না। এরপরে হয়তো আমি এখান থেকে এই কথাগুলো বলছি দেখে অনেকে হয়তো বলবেন যে সনাতনী হিন্দু নয়। না না, ইনি সনাতনী হিন্দু হতেই পারে না। না, সনাতনী হিন্দুর থেকেও বড় কথা মানুষ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তাদের আস্থা, তাদের বিশ্বাস, সেই সব কিছুকে ধরে রাখার দায়িত্ব প্রশাসনের। সরকার এসব তৈরি করেছে, সরকার এই প্রচার করেছে, তারপরে সরকার কেন সেই রকম ব্যবস্থা করতে পারছে না যার জন্য বারংবার এই ধরনের ঘটনা ঘটছে? সংখ্যা কম হোক বেশি হোক, একজনও হলে পরে সেটা কেন হবে? প্রশ্ন উঠবে, ট্রেন ধরতে গিয়ে এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে? আসানসোলে যে ঘটনা আপনাদের সামনে রাখছি, কিছুক্ষণ আগে এক্সক্লুসিভ ছবি দিল্লিও আপনাদের দেখিয়েছি। দিল্লির ছবি, আসানসোলের ছবি, কি চলছে? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা যারা ইতিমধ্যে আমাদের জুড়ে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জ্যোতি চ্যাটার্জি, বিজেপি সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ড্রাইভ টিভি বাংলা সন্ধ্যা 7টার শোতে। আমি সত্যি বলছি, মানে অনেকে হয়তো বলতে পারেন যে সনাতনী হিন্দু নই, বিশ্বাস করুন আমিও সনাতনী হিন্দু, কিন্তু হিন্দু হওয়ার সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা কখনো ভিত্তি হয় না। একের পর এক এই ঘটনা ঘটতে পারে না। আস্থা এক জায়গায়, সাধারণ মানুষের নিরাপত্তা আরেক জায়গায়। কোন জায়গায় আদেও একটু পিছিয়ে যাচ্ছে যোগী সরকার কিংবা আমাদের কেন্দ্র সরকার, জানার চেষ্টা করবো। আমি প্রথমেই জ্যোতিবাবুর কাছেই যাব। জ্যোতিবাবু, কাইন্ডলি ভিডিওটা অন করবেন। কি হচ্ছে বলুন তো? জ্যোতিবাবু, এই ঘটনা একের পর এক ঘটছে। রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছি, প্রীতম সিংয়ের সঙ্গে কথা বলেছি, আমরা কথা বলেছি ইনফ্যাক্ট অমলান ভাদুরীর সঙ্গেও। প্রত্যেকেই বলছেন সংখ্যাটা অনেক কম, প্রশাসনিক লেভেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই সংখ্যাটা অনেক কম। সংখ্যা দিয়ে প্যারামিটার সেট করছেন আপনারা। 18 জনের প্রাণ নয়? হ্যাঁ, শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি দেখুন, যে ঘটনাটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত মর্মান্তিক, এটা তো নিঃসন্দেহে, এবং সেটা সবাই স্বীকার করবে। আমরা কেউই চাই না যে কোনো পরিবারের কেউ অকালে প্রয়াণ হন বা অকালে কেউই চাই না। যে এটা দেখুন, এটা যেটা যতটুকু যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কতটুকু বলবো আজকে, সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে এটা ঠিক, কিন্তু যেভাবে কুম্ভ মেলাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চলছে, কি আপনি আশ্চর্য! বলুন যে যদিবাবু, এখানে কুম্ভ মেলাকে কি করে মেলাইন করা হচ্ছে আপনি বোঝান। যে ধরুন, এই যে যারা এসি র্যাককে ভেঙে বা এসি কামরাকে ভেঙে ঢোকার চেষ্টা করছে বা এসি কামরাকে ভাঙছে, এরা নিশ্চয়ই সাধারণ যাত্রী হতে পারে না। তো সুতরাং কারা গুজব রটিয়ে কি করেছে এক্স্যাক্টলি, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। অত তাড়াতাড়ি আমাদের কনক্লুশনে পৌঁছানো ঠিক হবে না, যেটা দিল্লি পুলিশের তরফ থেকেও বলা হয়েছে। যেভাবে আপনার এই যে একের পর এক কনস্পিরেসি থিওরি গুলো আসছে সামনে, তো সুতরাং এটা টু আর্লি টু সে, এখন অতি দ্রুত বলা পসিবল নয়। তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনা। দেখুন জ্যোতিবাবু, আপনারা রাজনীতির লোক, রাজনীতির গন্ধ আপনারা পেতেই পারেন। আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতির গন্ধটা বুঝি না। জ্যোতিবাবু, আমার স্পেসিফিক প্রশ্ন, যেসব সাধারণ মানুষ সেখানে মারা যাচ্ছেন, 18 জন সেখানে মারা গিয়েছেন, তাদের জীবনের তো মূল্য রয়েছে। একের পর একই ঘটনা বারবার ঘটে যেতে পারে না কখনো। প্রশাসনিক স্তর থেকে আপনারা কি এমন ভাবছেন? এখনো পর্যন্ত স্পেশাল ট্রেন দিতে পারতেন, অন্তত
যতদিন এই মেলা চলবে, কুম্ভ মেলা যতদিন চলবে, ততদিন অবধি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কতগুলো ট্রেন আপনারা দিয়েছেন? অ্যাকচুয়ালি কথা শোনাই যাচ্ছে না, কেটে কেটে শোনা যাচ্ছে। যাচ্ছে না। হ্যাঁ কেটে কেটে যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? আবার একটু বলবেন? যদিও আমি বলছি আপনারা রাজনীতির লোক, আপনারা রাজনীতির গন্ধ অবশ্যই পাবেন, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, রাজনীতির গন্ধটা আমরা বুঝি না। আমাদের মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ যারা মারা যাচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু তারা আবেগপ্রবণ হয়ে সেখানে যাচ্ছেন। প্রচার কাজটা আপনারাই করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার সেখানে যারা ভয়েসটা ব্রেক, আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। ভয়েসটা মনে হয় তো কোনো চিন্তা হচ্ছে, গৌরাঙ্গবাবু চালিয়ে রেখেছে নাকি সেটা। যদিবাবু আমরা চেষ্টা করছি, বুঝতে পারছি। গৌরাঙ্গবাবু আমার কথা শোনা যাচ্ছে? গৌরাঙ্গবাবু আমার কথা শোনা যাচ্ছে? আসছে, সাউন্ড কেটে কেটে আসছে। আচ্ছা, কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। আমরা আসছি একটি ছোট বিরতির পর, ফিরছি বিরতির পর। দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ফিরে এলাম বিরতির পর। আমাদের আলোচনা হচ্ছে আজ দিল্লির যে ঘটনা ঘটেছে সেটা আদৌ দুর্ঘটনা নাকি গাফিলতি। আমার প্রথম প্রশ্ন সরাসরি জ্যোতিবাবুর কাছে ছিল এবং আমি গৌরাঙ্গবাবুর কাছেই যাব, কিন্তু তার আগে একটু কনফার্ম করার চেষ্টা করবো আমার কথা সবার কাছে সঠিকভাবে যাচ্ছে। আবার একই কি ব্রেক চলে, কেটে কেটে আসছে, ক্লিয়ার নয়। এবার শোনা যাচ্ছে গৌরাঙ্গবাবু? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। বেশ, গৌরাঙ্গবাবু যে ঘটনা ঘটছে কি বলবেন? হ্যাঁ, আমি হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। এই যে বলে না, বারবার করে বলে যে ডবল ইঞ্জিন সরকার থাকলে পরে এই উন্নয়ন হবে, এত এত কাজ হবে। বিভিন্ন সরকারের ডবল ইঞ্জিন সরকার তো দিল্লিতে কয়েকদিনের মধ্যে বসেছে ডবল ইঞ্জিন। তো ডবল ইঞ্জিন সরকারের চরম অপদার্থতা, ব্যর্থতা, গোটা দেশ তারা চালাতে পারছেন না। আজকে দেখুন যে কি ধরনের অরাজকতা, খালি টাকা ইনকাম এবং টাকার সোর্স ইনকাম করার একটা যে চেষ্টা, সাধারণ মানুষের জীবনে যেখানে কোনো মূল্য নেই। প্রতি ঘন্টায় 1500 করে টিকিট বিক্রি হয়েছে, প্রতি ঘন্টায় 1500 করে জেনারেল টিকিট বিক্রি হয়েছে এবং বলে দেওয়া হয়েছে টিকিট কাউন্টার থেকে যে যে কোনো কামরায়, যে কোনো জায়গায় আপনি এসি কামরা পান বা স্লিপার পান বা যেখানে পান আপনারা গিয়ে বসে যেতে পারেন, এটা বলে দেওয়া হয়েছে। প্রতি ঘন্টায় 1500 করে টিকিট বিক্রি হয়েছে, যেখানে ট্রেন মাত্র 2টা বা 3টা। ট্রেনটা তো শিডিউল টাইমে তো আসলোই না এবং প্ল্যাটফর্ম চেঞ্জ করা হলো এত ভিড় দেখে। 1500 করে টিকিট বিক্রি করার আজকে তৎকাল, প্রিমিয়াম তৎকাল আমরা জীবনেও দেখি নাই। কংগ্রেস গভর্নমেন্টও চালিয়েছে, তাদের সময় আমরা প্রিমিয়াম তৎকাল দেখি নাই। আজকে টাকা লুট করার একটা চক্রান্ত, প্রিমিয়াম তৎকাল টিকিট বন্ধ করে রাখা এবং প্রিমিয়াম তৎকালে বিক্রি করে দিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করার একটা চেষ্টা, মানে ব্রোকারি চলছে। আজকে 1500 টিকিট প্রতি ঘন্টায় সেখানে বিক্রি হলো দিল্লিতে, সেই লোকগুলোকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা হলো না। একজন বলছে 5টি শিশু মারা গেল, 15 জন মানুষ মারা গেল। এটা হিসেব মতো তো 18 জন মানুষ মারা গেল, কিন্তু এটা সরকারি হিসেব। কিন্তু তার পিছনেও কালকে রাত্রি 12টা পর্যন্ত আমরা টিভির লাইনে ছিলাম, টিভির সাথে ছিলাম। 9টার সময় ঘটনাটা ঘটেছে, 8:30টার পরে ঘটনাটা ঘটেছে। তখনও মানুষ তখনই মারা গেছে 15 মিনিটের মধ্যে, কিন্তু সব ডেড বডি গুলোকে লুকিয়ে দেওয়া হয়েছে, জানানো হয়নি, বলা হয়নি মৃত হয়েছে। অনেক রাত্রে নিউজ চ্যানেল, আপনাদের মতো কিছু সদর্থক নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারলাম। এটা অত্যন্ত বেদনাদায়ক অবস্থার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষ চলছে। আজকে মোদি, যোগী সবাই ব্যর্থ। আজকে কুম্ভ মেলায়, আমরাও কুম্ভ মেলা করেছি। আমি আমার জীবনে 4টা কুম্ভ করে এসেছি। আমার মাকে নিয়ে হরিদ্বারে 2টো কুম্ভ করেছি। এই প্রয়াগরাজে 12 বছর আগে যে কুম্ভ হয়েছিল, আমার মাকে নিয়ে সপরিবারে আমরা উপস্থিত ছিলাম। নাসিকে করেছি। কুম্ভ মেলার সম্বন্ধে স্টোরি আমাদেরকে জানাতে হবে না। কুম্ভ মেলা অ্যারেঞ্জমেন্ট না করে প্রত্যেককে ইউপি গভর্নমেন্ট, যোগী আদিত্যনাথ বলে দিয়ে SMS ছেড়ে দিয়ে মানুষকে ডেকে নিয়ে চরম অব্যবস্থা। 30টি মৃত্যু হয়নি এদিন মৌনী অমাবস্যার দিন,
300-র বেশি মৃত্যু হয়েছিল, সব ডেড বডি গুলোকে লাশগুলোকে লুকে ধর্মে, হিন্দু ধর্মে সব থেকে অরাজকতার টাইম, এবং হিন্দু ধর্মকে ধ্বংস করবে এই বিজেপি হিন্দু ধর্মকে রক্ষাকর্তা বলে না, ধ্বজা ধরিয়ে বসে থাকে, হিন্দু ধর্ম এবং হিন্দু মানুষগুলোকে জীবন নিয়ে প্রাণ নিয়ে গেছে। আজকে বলুন তো, রামের প্রধান পুরোহিত রাম মন্দিরের তাকে হচ্ছে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এটা আমাদের হিন্দু সংস্কারে কোথাও নেই। আজকে জল সমাধি দিয়ে দেওয়ার নাম করে গঙ্গা দূষণ করা হচ্ছে, তাকে মর্যাদা দেওয়া হচ্ছে না। যিনি প্রধান পুরোহিত এতদিন ধরে পুজো করে এসেছিলেন, তাকে নিয়ে একটা সমাধি স্ট্যাচু তৈরি করা উচিত ছিল। এলো তাকে 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 আমাদের হিন্দু ধর্মে যেটা বলে, যারা সন্ন্যাসী নিয়ে নেন তাদেরকে মাটি খুঁড়ে তাদেরকে মাটিতে দিয়ে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয় এবং তাকে প্রোটেকশন করা। আজকে জল সমাধি কোথাও নেই আমাদের। তাহলে হিন্দু ধর্মে অনাচার এবং হিন্দু মানুষগুলোকে নিয়ে মানুষের মধ্যে একটা নোংরামি, একটা বিজনেস করা, ব্যবসা করার চেষ্টার জন্য যোগী ব্যর্থ, মোদী ব্যর্থ, দিল্লির ডবল ইঞ্জিন ব্যর্থ। আমরা ধিক্কার জানাই এবং ইমিডিয়েট রেলমন্ত্রী রিজাইন করা উচিত ছিল। এই রেলমন্ত্রীর সময় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এলে লজ্জা করা উচিত, তবুও পদত্যাগ করে না। ক্ষমতার দম্ভ অহংকারে তারা বসে থাকে। মোদী যোগীর পদত্যাগ, রেলমন্ত্রীর পদত্যাগ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, শুভ সন্ধ্যা অর্জন দা। শুভ সন্ধ্যা। আজকে আপনার একটা কবিতা দিয়ে, বিশেষ করে রবীন্দ্রনাথের যে কবিতাটা আপনি প্রায় বলেন, সেই কবিতাটা দিয়েই দু চার কথা আপনার সামনে বলার চেষ্টা করব। রবীন্দ্রনাথের কবিতা, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে, ধর্মের কারার পাচিরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আলো। অসাধারণ কবিতা, খুব সুন্দর। তাহলে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছোট গল্প দিয়ে শুরু করি। সেই গল্পটা হচ্ছে, দুই বন্ধু মিলে সিনেমা হলে গেছে সিনেমা দেখতে। একটা বন্ধু খুব পয়সাওয়ালা এবং তার পাশে বন্ধু সেরকম তার পয়সা নেই। যে সিনেমা শুরু হয়েছে, ঠিক তার সামনের বেঞ্চে একটা মানে চকচক করছে একটা টাক মাথার একজন ভদ্রলোক বসে আছে। তো পাশের বন্ধুটা বলছে, পয়সাওয়ালা বন্ধু বলছে যে তাকে যদি তুই একটা থাপ্পড় মারতে পারিস, তোকে 10,000 টাকা দিবি। শোনা মাত্রই সেই বন্ধু ঠাস করে একটা তাকে থাপ্পড় মেরেছে। আর অমনি যেই মেরেছে, ভদ্রলোক তো রেগে মেগে উঠে বলছে হ্যাঁ। তখন বলছে, আরে বন্ধু মদন, তুই সামনে বসে আছিস, এতদিন পর তোর সাথে দেখা, কেমন আছিস বন্ধু, অমুক তমুক। সেই টাক মাথা লোক তো বলছে যে কাকে আপনি মদন বলছেন, কেন আমার মাথায় মারলেন, অমুক তমুক খান বলে তারপর সে আবার বসছে। পাশের বন্ধুটা আবার বলছে, এবার যদি মারতে পারিস তাহলে 25,000 টাকা দেবো। হাটাম করে আবার একখানা থাপ্পড় মারলো তার মাথার উপর। সে আবার রেগে মেগে তো তখন বলছে, তখন সেই বন্ধু আবার বলছে, আরে মদন, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো, আমি তোমার বন্ধু না, তুমি আমাকে চিনতে পারোনি, এমুক তেমুক বলে সে বসে আছে। সিনেমা হল শেষ হয়ে গেছে, ওই সিনেমা দেখার পরে বেরিয়ে যাচ্ছে, ঠিক দেখতে সেই টাক মাথা আবার সামনে দিয়ে যাচ্ছে। এবার তার বন্ধু বলছে, যদি মারতে পারো তাহলে 50,000। চাটাম করার একটা থাপ্পড় মেরে বলছে, আরে বন্ধু আর বলিস না, তোর মতো একজন টাক মাথা লোককে সিনেমা হলের ভিতরে দেখলাম, দেখে তাকে 2খানা থাপ্পড় মেরে দিয়েছি ভুল করে। যাই হোক, কেমন আছিস বন্ধু? বলছে, আপনি কাকে বলছেন, অমুক তমুক। তো অঞ্জন দা, এই কথাটা এই কারণেই বললাম যে এই যে টাক মাথা লোকটা, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষ। আমরা যারা, আমাদের উপর একের পর এক কখনো বুলডোজার চলছে, কখনো নির্যাতন চলছে, কিন্তু এই সরকার একদম নির্বাক হয়ে আছে। আজকে প্রসঙ্গে আসি আনন্দ, আজকে এতগুলো মানুষের জীবন চলে গেল, এই সরকার বলছে যে হুড়োহুড়ির কারণে। কেন? আজকে আপনাদের চ্যানেলে একের পর এক আপনারা শো করেছেন, প্রথমে এই মহাকুম্ভের মেলাকে কেন্দ্র করে আগুন জ্বলে গেল, কতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল। তারপরে দেখা গেল যে এই মেলা নিয়ে কত তর্ক বিতর্ক হলো, প্রশাসনিক ব্যর্থতার কথা আমরা বলেছি, কিন্তু কোনো ভূক্ষেপ আছে? কোনো ভূক্ষেপ নাই। আগেকার দিনে অঞ্জনদা আমরা কি দেখতাম,
মধ্যযুগীয় যুগের সময় আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে খাঁচার মধ্যে কৃতদাসদেরকে ভরে দিত এবং ওর মধ্যে বাঘ ছেড়ে দিত, এবং যারা পয়সাওয়ালা, যারা রাজা মহারাজা, তারা সেই আনন্দ উপভোগ করত। আজকে আমরা ভারতবর্ষে সেই অবস্থা দেখছি। আজকে ভিআইপি লোকেদের জন্য আলাদা ব্যবস্থা, আর আজকে যাদের দ্বারা নির্বাচিত, যারা সাধারণ গরিব মানুষ, আজকে এদের দ্বারা, এদের ভোটে আজকে নেতা, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী তৈরি হচ্ছে, সেই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হচ্ছে। কিন্তু তাদের সুরক্ষার ব্যবস্থা কোথায়? তাদের দেখাশোনার দায়িত্ব কে করবে? আজকে এই সরকার একে অন্যের ঘরে দোষ চাপানোর জন্য ব্যস্ত। আজকে বলুন তো, আজকে এতগুলো মানুষ পায়ের চাপা পড়ে ট্রেনে উঠতে গিয়ে মারা গেল, কোনো ভূক্ষেপ আছে? কোন রকম ভূক্ষেপ আছে? কোনো ভূক্ষেপ নাই। আমরা বলেছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে আপনি পারবেন না তো ভারতবর্ষের যে সৈনিক আছে, আমাদের যে সিকিউরিটি আছে দেশের, সেনার সাহায্য নিন, কিন্তু আপনি সেগুলো করলেন না। আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যার পিছনে যারা বলছে যে কোনো চক্রান্ত থাকতে পারে, আজকে বলুন তো অঞ্জন দা, কারা মারা গেল? আজকে সাধারণ যারা আমাদের মতো গরিব মানুষ, হিন্দু ধর্মের যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা এই পবিত্র স্থানটাকে তারা তাদের জীবনের পুণ্যি হবে বলে তারা সুদূর বিভিন্ন জায়গা থেকে গিয়ে আজকে সেই স্থানে গেল। আজকে দিল্লির মতো জায়গাতে কেন? দিল্লির মতো একটা মেট্রোপলিটন সিটি, যেটা ভারতবর্ষের রাজধানী, এত একটা উন্নত শহর, সেই রাজধানীতে আমরা মৃত্যু মিছিল দেখতে পাচ্ছি। এই দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে বলছে সবকা সাথ সবকা বিকাশ, কোথায় গেল সবকা সাথ? আজকে 10 লাখ টাকা দিয়ে দিলেই হয়ে গেল? আপনি যে কথাটা বললেন যে টাকাতে কি তার জীবন ফিরে পাবে? কোনোদিন পাবে? আমরা তো অতীত দেখে শিখবো, ভবিষ্যতে যাব। আজকে আপনি 50 বছর আগে যা হয়েছে সেটা বলে এই মৃত্যুটাকে কম করে দেখানোর চেষ্টা করছে, কিন্তু মৃত্যুটা মৃত্যুই, যে চলে গেল সেটা আর কোনোদিন ফিরবে না। আজকে এই সরকার পুরো ফেলিওর হয়েছে। আজকে প্রথম দিন আচ্ছা বলুন তো, এতবার করে যখন আমরা বলছি, এতবার করে যখন আমরা শুধু নয়, সমস্ত ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলুন, আপনাদের মতো যারা চ্যানেলে বসে আছেন, আপনারা একের পর এক প্রোগ্রাম করছেন, তবুও কি তাদের কানে পৌঁছাচ্ছে না? তবুও কি তাদের কোন রকম তাদের মনে ডাক কাটছে না যে সত্যি তো এই মানুষই তো আমাদেরকে নির্বাচিত করেছে, এই জনগণই তো তারা নির্বাচিত করেছে, তাদের প্রতি তো আমি দায়বদ্ধতা থাকবো, তাদের পরিষেবা দেওয়া, তাদের জীবনকে উন্নত করে তোলা, তাদের সুখ দুঃখের সাথী হওয়া, এটাই তো আমার কর্তব্য হওয়া উচিত। বুঝতে পেরেছি রতনবাবু, আবারও আসছি আপনার কাছে, কিন্তু তার আগে কুণাল ঘোষ এই বিষয় নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন একবার আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে জ্যোতিবাবু আপনাকে বলছি প্লিজ ভিডিওটা অন করুন। কুণাল ঘোষ কি বলেছে দেখান। কার্যত কুণাল ঘোষ সরাসরি কেন্দ্রীয় সরকারের ওপর, বিশেষ করে যোগী সরকার এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেও নিশানা করেছেন। কি বলেছেন তিনি একবার শোনাই, দেখুন। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যে মর্মান্তিক দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। কুম্ভে ওখানে পদপিষ্টে মৃত্যু মিছিল, কুম্ভে যাওয়ার পথে দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। এরা চাইছেটা কি? রেলওয়ে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, পরের পর রেল দুর্ঘটনা, রেলগুলোর সময় যায় না, লোকাল ট্রেন, দূরপাল্লা ট্রেন, খাবার, জল, অপরিচ্ছন্নতা, কোথাও রিজার্ভ কামরায় বহিরাগত ঢুকে অরাজকতা করছে, মারধর করছে। এবার আবার এই ধরনের একটা চূড়ান্ত অব্যবস্থা। নয়াদিল্লি স্টেশন, রাজধানীর বুকে মৃত্যু মিছিল, পদপিষ্ট এই রেলমন্ত্রী শুধু পাবলিসিটি হাঙ্গার রেলমন্ত্রী, কোথায় গিয়ে দুর্ঘটনা পাশে বসে থেকে ছবি তুলবেন। আর কত রকম দুর্ঘটনা, আর কতগুলো প্রাণ গেলে মনে হবে যে ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তার নেই। যেভাবে রেলের সেফটি, সিকিউরিটি, মনিটরিং, গোটা পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি।
আমি জ্যোতিবাবুর কাছে যাব। জ্যোতিবাবু, আর কতগুলো ঘটনা ঘটলে পরে আপনাদের মনে হবে যে না, এবার সত্যি একটু ভাবা উচিত সাধারণ মানুষদেরকে নিয়ে? কিন্তু যে ঘটনা ঘটছে একের পর এক ট্রেন দুর্ঘটনা 2014 সালের পর থেকে যেন এটা বেড়েই চলেছে। জ্যোতিবাবু, দেখুন, আমরা তদন্তে বিশ্বাস করি, আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা মনে করি যে ভারতবর্ষে একটা সংবিধান আছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকুন না কেন, তদন্ত হবে যে কোনো ঘটনার ক্ষেত্রে। তদন্তের পরে যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে আমরা কথা বলি। আমরা জ্ঞানেশ্বরী যখন রেল দুর্ঘটনা হয়, ওই রেল দুর্ঘটনার মতো তদন্ত হওয়ার আগে আমরা বলে দেই না যে এটা মাওবাদী ঘটনা বা মাওবাদীদের চক্রান্ত। একটা তদন্ত চলছে, তদন্ত যতক্ষণ না পর্যন্ত তদন্ত রিপোর্ট আসবে, বিকজ উই আর বাউন্ড বাই দ্য ল অ্যান্ড কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী চলবে। আমরা এখানে বসে এখন তো কিছু কথা বলতে পারবো না। আমি যদি স্ট্যাটিক্স দিতে শুরু করি তাহলে তুতু মেমে হয়ে যাবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপাসিটির বাইরে টিকিট, এনাকে থামান, তারপরে আমি কথা বলবো। সিট ক্যাপাসিটির বাইরে টিকিট বিক্রি করে, এনাকে থামান আগে, তারপরে কথা বলছি। ওনার সময় তো আমি কথা বলিনি। বরংবাবু এক এক আপনি করে। সিটির বাইরে টিকিট বিক্রি করা ঘন্টায় 15 করেছেন, তাদের টাকা নিয়েছে। ওনার কি শেষ হয়েছে? ওনার শেষ হলে বলতে বলবেন, এই ঝগড়া করার মধ্যে আমি নেই। উত্তর দিন না, আমরা উত্তর চাই। আমরা তো চোরেদের কাছ থেকে আমরা ওই প্রশ্ন নেব না। উত্তর দিন আপনি। চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, তা তো চোরেদের কাছ থেকে আমি প্রশ্ন শুনবো না। প্রশ্ন শুনবো আমি সঞ্চালকের কাছ থেকে। বললেন না, এখন একটা ফালতু কথা কি বলছেন? বেশ, জ্যোতিবাবু উত্তর দিন। জ্যোতিবাবু বলুন। চোরেদের কাছ তো চুরি করা, চোরেরা কি প্রশ্ন করে নাকি? সঞ্চালক প্রশ্ন করবে। দেশটাকে চুরি করেছেন, দেশটাকে বিক্রি করেছেন, দেশের চোর আপনারা। আর সুপ্রিম কোর্টে আপনারা যাচ্ছেন না কেন তাহলে? দেশটা চুরি করেছে। ভাই থামান একে, এরকম ভাবে থামান একে। এরকম ভাবে আমি বিতর্ক অংশগ্রহণ করতে পারবো না, নাহলে আমি অফ হয়ে যাচ্ছি। জ্যোতিবাবু, আমার এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই অনারেবল গেস্ট। আই থিঙ্ক আপনি যেভাবে কথা বলছেন, আপনি না না প্লিজ জ্যোতিবাবু, প্লিজ একটু শুনে নিন। জ্যোতিবাবু, আমার কথা শোনা যাচ্ছে? জ্যোতিবাবু, am I audible? আমি কি বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন। হ্যাঁ, তো দেখুন, তো মেমে আমরা করব না। তার কারণ হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন রেলমন্ত্রী হিসেবে, একাধিক রেল দুর্ঘটনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সব থেকে বেশি রেল দুর্ঘটনা হয়েছে, মানে যতগুলো রেল মিনিস্টার আছে। তো সেই স্ট্যাটিস যদি আমি দিতে শুরু করি, তো সেটা হয়ে যাবে যে এই ঘটনা ঘটলো সেই কারণের জন্য আমি ওই ঘটনাকে টানলাম। এখন এটা টানাটা ঠিক নয়, এটা বিতর্ক হবে, লোক এইটাকে একটা হাস্যকর বালখিল্যপনা ডিসকাশন হবে। যারা ম্যাচিওর প্যানেলিস্ট এখানে আছেন, আপনি যেটা বললেন নিঃসন্দেহে ম্যাচিওর, তো সুতরাং এই প্রসঙ্গে আমরা যাব না, তুতু মেয়ের ভিতরে যাব না। কারণ আমি যদি স্ট্যাটিক্স দিই, ওনারাও স্ট্যাটিক্স দেবেন। এই যে এনডিএ সরকারের সময় 201 খানা হয়েছে, ইউপি এর সময় 202 খানা হয়েছে, তো এটা সলিউশন নয়। সলিউশনটা হচ্ছে উই আর বাউন্ড বাই দ্য ল অ্যান্ড কনস্টিটিউশন। আইন, একটা তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া না শেষ হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয়। এবং যে কোনো সরকারের সময়ে যে কোনো রকম দুর্ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আপনি জানেন যে সিপিএম এর সময় যদি আমি বলি যে আজকে যারা সিপিএম এর প্রতিনিধি আছেন বা বলে বেড়াচ্ছেন, তো তাদের সময় যখন আপনার সন্ন্যাসীদেরকে পুড়িয়ে মারা হয় বিজন সেতুতে, এটা তো ঘটনা ঘটেছে। যখন ইউপিএ 1-এর পার্ট ছিলেন সিপিএম, তখনও তো একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। দেখুন, এটাতে যে কোনো ঘটনা ঘটলে একটা তদন্ত হয়, তদন্তের আগে কোনো কিছু বলা উচিত নয়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের সময়, মানে রেল দুর্ঘটনার সময় বলেছিলেন যে এটা মাওবাদীর ঘটনা, এটা বলা পসিবল নয়। অন্তপক্ষে বিজেপি একজন রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, এবং এই বাংলার 2,34,00,000 মানুষ যাদেরকে বিশ্বাস করে, সেই বিজেপির প্রতিনিধি হিসেবে আমি মনে করি না দুম করে কোনো ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এইভাবে বলে দেওয়া ঠিক। গৌরাঙ্গবাবু, তোমার বলার সুযোগ দাও। গৌরাঙ্গবাবু, দেখুন উনি আর মমতা বন্দ্যোপাধ্যায়, কাইন্ডলি ভিডিওটা অফ করবেন না, আপনি অন এয়ারে রয়েছেন প্লিজ।
মমতা ব্যাপারটা হচ্ছে আমার এখানে ব্যাপার হচ্ছে যে টাওয়ারটারও ইস্যু হচ্ছে, আর আমি তো বাইরে আছি, ফলে একটু ইস্যু হচ্ছে, বুঝতে পেরেছেন না, ওই জন্য না হলে আপনি আপনি যেভাবে যেভাবে কথা বলছেন সেভাবেই বলুন, কিন্তু মানে অন না না আমার গাড়িটা চলছে তো, আমার গাড়িটা চলছে তো, ফলে আচ্ছা ডিস্টার্ব হতে পারে আপনাদের ওই স্ক্রিনে। আচ্ছা ফাইন ফাইন দেন, ঠিক আছে বলুন। হ্যাঁ তো রেল মিনিস্টারের ঘটনা ঘটেছে, সে লালু প্রসাদ যাদবই বলুন বলুন থেকে শুরু করে যত জনের ঘটনা ঘটেছে তারা প্রত্যেকে রেজিগনেশন দিয়েছেন। তারা বলেছেন যে এই মৃত্যুর দায়ভার ইউপিএ 1 বা 2 এর সময় বা যে সময়ই হোক না কেন, আমরা দেখেছি যে যে যারা রেল মিনিস্টার চালাতে ব্যর্থ হয়েছেন এবং রেলের জন্য অপদার্থতার জন্য মানুষের প্রাণ গেছে, তারা সাথে সাথে রেজিগনেশন দিয়েছেন। এখানে অশ্বিনী বৈষ্ণব উনি কি রেজিগনেশন দেবেন কি দেবেন না, এটা যদি বিজেপির বন্ধু বা সমর্থক যদি বলে দেন তাহলে আমরা কৃতার্থ হই। কারণ আজকে প্রতিদিন সব যদি দেখা যায় 7 দিন 10 দিনের মধ্যে রেলের ক্ষেত্রে ব্যর্থতা চরম সীমায় গিয়ে পৌঁছে গেছে। মানুষের জীবন আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। সেই জায়গাটায় আমাদের মনে হয় ওনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য অশ্বিনী বাবুর যে এটাকে রেজিগনেশন দিয়ে দেওয়া। যদি না দেন তাহলে নরেন্দ্র মোদীর উচিত ওনাকে সরিয়ে অন্য কাউকে এনে এবং মানুষের সুরক্ষা, আলটিমেটলি তারা সরকারে রয়েছেন, তাদের দায়িত্ব রয়েছে যে এই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জীবন এবং জীবনকে সুরক্ষিত করবার, সেটা কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন বারবার। এটা কিন্তু একবার দুবার নয়, বারবার ব্যর্থ হচ্ছে। যদি লাস্ট বছর ইয়ারলি যদি দেখতে পারি আর এই বছরের শুরুতেই যদি দেখতে পাই, তাহলে কমপক্ষে 10-12টা যে ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু হাড়হিম করা ঘটনা। সেই জন্য আমরা মনে করছি যে এটা দরকার যে অশ্বিনী বৈষ্ণবের রেজিগনেশনটা জরুরি রয়েছে এই সময়টাতে। আর দ্বিতীয় কথা যেটা বলবো, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ গৌরবাবু শোনা যাচ্ছে, বলুন। দ্বিতীয় কথা যেটা বলবো যে দেখুন, আমরা এই যে তদন্ত কমিটির কথা বলছেন না, তদন্ত কমিটিও বসবে, তদন্ত কমিটি হবে কি হবে, শেষে অশ্বডিম্ব একটা বের হবে যে 1500 করে টিকিট ঘন্টায় বিক্রি হলো, যেখানে সিট ক্যাপাসিটি প্যাসেঞ্জার নেই এবং গোটা স্টেশনে লোক ঢুকিয়ে দেওয়া হলো। আর তারপরে আবার বলা হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোরা 13 নম্বরে যান, 13 নম্বর থেকে বলছে যে এই নাম্বারে যান, নাহলে ট্রেনটা ওই কামরায় চেঞ্জ আছে। এই যে স্টেশনে লোক ঢুকিয়ে দেওয়া হলো, এই শব্দটা আমার মনে হয় একটু ভুল হয়ে যাচ্ছে। তার কারণ স্টেশনে তো লোক আসবেই, খুব স্বাভাবিক বিষয়। এর পরের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এতগুলো মানুষ কি করে এতগুলো টিকিট পেয়ে যাচ্ছে, এবং তার থেকেও বড় কথা যেটা আপনি খুব একটা ভ্যালিড পয়েন্ট আমার মনে হলো আপনি রেখেছেন, তা হলো তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল। গৌরাঙ্গবাবু, হ্যাঁ, তৎকাল এবং প্রিমিয়াম তৎকালের জায়গাটা আপনারা জানেন যে আমরা বিগত দিনেও আমরা দেখেছি যে তৎকাল একটা করা যায়, কিন্তু একটা ট্রেনের মধ্যে 50টা টিকিটকে লুকিয়ে রাখা হলো, তৎকালের সময় পেল না, আর তার 1 ঘন্টা পর থেকে শুরু হয়ে যাচ্ছে প্রিমিয়াম তৎকাল। আর সেটা এরোপ্লেনের ভাড়ার মতো ঘন্টায় সেকেন্ডে বাড়তে 500 টাকার টিকিট 3500 টাকায় বিক্রি হচ্ছে। এটা কালোবাজারি ছাড়া কিছু নয়। এবং এর এটাও যদি তদন্ত হয় গোটা দেশে এই কালোবাজারিটা রেল দপ্তর দ্বারা চলছে গোটা দেশে এসে, এবং দীর্ঘদিন থেকে 6-7 বছর ধরে এটা বড় স্ক্যাম, দেশের একটা বড় দুর্নীতি। এই দুর্নীতির পর্দাফাশ কবে হবে? সিবিআই, ইডি বা যারা রয়েছে তারা কোথায় বসে রয়েছে? মানুষের 500 টাকার টিকিট যখন 3500 টাকা অব্দি দিনের শেষে এসে বিক্রি হয়, তার মানে বুঝতে লাগবে মানুষের কোন জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছে এবং মানুষ কি খাবে, কি পড়বে, কোন জায়গাটা কিভাবে করে যানবাহন চালাবে বা যাবে, কোন জায়গাটায় মানুষের জায়গা রয়েছে। আজকে আমরা বারবার বলেছিলাম হিন্দু ধর্মে অরাজকতা, হিন্দু ধর্মে মারামারি, হানাহানি, মানুষের মৃত্যু বিচুল, এটা 2014 পর থেকে নরেন্দ্র মোদীর সময় থেকে শুরু হয়েছে, যখন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে। তার আগে কিন্তু এগুলো আমরা কোনোদিনও শুনি নাই। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তার মাঝখানে কোনোদিনও আমরা কিন্তু এগুলো শুনি নাই
তার আগে হয়তো হতে পারে, কিন্তু তারপরে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষ এই মেরুকরণের ভাগাভাগির মাধ্যমে ছিল না, এবং যেটা দিয়ে দেখাতে চাচ্ছিল গোটা বিশ্বের কাছে, মানুষের কাছে, যে আমরা 50 কোটি 60 কোটি 70 কোটি মানুষকে স্নান করিয়েছি, হোলি বাথ করিয়েছি, কিন্তু এটা যে ফানুস সেটা দেখা গেছে, যেখানে আখাড়াগুলা প্রত্যেকটা সাধু সন্ত গুলো হলো আজ থেকে 15 দিন আগেই তারা যখন মৃত্যু হয়েছিল ওখানটা রাত্রেবেলা, তারপরে থেকে 7 দিন বা 3 দিন পরে থেকে সবাই চলে গেছে, ওখানে আর কেউ নেই। মানুষদেরকে খালি যোগী আদিত্যনাথ SMS পাঠাচ্ছেন, পাঠিয়ে দিয়ে বলছেন আপনারা কুম্ভে, আমার কাছেও একটা SMS এসেছে যে কুম্ভে আসুন, এরকম প্রত্যেকটা মানুষের কাছে কুম্ভে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট ব্যর্থ। ম্যানেজমেন্ট ওখানে জানেন, আজকে দেখুন ব্যবসার কি জায়গা, ওখানে কোনো টেন্ট নাই, থাকার জায়গা নাই, 1 ঘন্টায় 1000 টাকা করে রেস্ট নেওয়ার জায়গা, যদি কেউ 5 ঘন্টা থাকে তাহলে 5000 টাকা রুম ভাড়া চলতেছে, 50 টাকায় হচ্ছে চা চলতেছে, খাবার 300 400 500 টাকার নিচে খাবার নাই। পথের ধারে, রাস্তার ধারে মানুষদেরকে ডেকে নিয়ে এই যে হিন্দু ধর্মে যে অরাজকতার সৃষ্টি এবং হিন্দু ধর্মের নামে যে ব্যবসা করার সৃষ্টি, এটার প্রতিবাদ আমরা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সাধারণ মানুষ, এই যে রতনবাবু একটু আগে যে রবীন্দ্রনাথের যে কথা দিয়ে উদ্ধৃত করলেন, আমরা সমর্থন করি। ধর্মের মোহ যাকে এসে ধরে, অন্ধ সেজন শুধু মরে আর মারে। এই মরে আর মারার খেলা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, এটাকে ধিক্কার জানানো উচিত। এবং মানুষ কিন্তু এর প্রতিশোধ এবং প্রতিবাদ একদিন না একদিন করবেই। কতদিন আপনি আটকে রাখবেন, আর কতদিন এই মিথ্যা প্রতিশ্রুতি মানুষ দিয়ে ইসে করবেন? আজকে দিল্লিতে খুব ভালো একটা সরকার ছিল, সেই সরকারটাকে আপনারা কি করলেন? বহিরাগত ভোটার ঢুকায়, নিজের জায়গায় 30,000 35,000 40,000 ভোটার ঢুকায়, আর কেজরিওয়ালকে জেলে ঢুকায়। সেই সময়টাতে 30,000 40,000 অনলাইন অ্যাপ্লিকেশন করায়, তাদেরকে ভোট দেওয়ায় আবার অন্য স্টেটে পাঠিয়ে দিয়ে ক্ষমতা জিতে নিলেন। লজ্জা হওয়া উচিত। গোটা ভারতবর্ষ আজকে, গোটা বিশ্বের কাছে আজকে কলঙ্কতম অধ্যায়, এবং মানুষ ছিচি করছে গোটা ভারতবর্ষকে, কারণ মানুষ মারা গেছে, আবার এদিকে জলের মধ্যে সাধু সন্তদেরকে ভাষায় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ঐতিহাসিক, মানে পিছনের দিকের ভারতবর্ষ। আজ থেকে 400-500 বছর আগের ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ, আধুনিক ভারতবর্ষ, সভ্যতা, প্রগতি, অগ্রগতির ভারতবর্ষকে আরো 300 বছর পিছিয়ে দেওয়ার ভারতবর্ষ। এটা নরেন্দ্র মোদী। রতনবাবুর কাছে যাবো, বুঝতে পেরেছি। রতনবাবু বলুন, অন্তিম দণ্ডে রয়েছি, একটু সংক্ষেপে বলবেন বা স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, বলুন। হ্যাঁ, বলছি যে ওই যিনি বললেন, জ্যোতিবাবু যেটা বললেন যে ওই আপনার তদন্ত চলছে, তদন্ত রিপোর্ট না হলে উনি কিছু বলতে পারবেন না, বা এটা তো একটা মানে বলার কথা। কিন্তু অঞ্জন ভাই, একের পর এক ধর্মপ্রাণ মানুষের যেভাবে জীবন গেল, আজকে বলুন তো, আমরা যারা হিন্দু ধর্মের বিলং করি, আমরা যারা হিন্দু নিজেকে বলি, আমরা এত বড় একটা স্থানকে, যেটা পবিত্র স্থান, সেই স্থানে আজকে আমার বাড়ি থেকে বা আপনার বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে যারা, গ্রামগঞ্জ থেকে যারা এই যাওয়ার জন্য উদ্যত হচ্ছে, এই সব ঘটনা দেখার পর থেকে তাদের মনে কোথাও যেন একটা মানে এই আস্থা হারাচ্ছে যে এখানে গিয়ে যদি এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, থাক, যাবো না। তাহলে একটা সরকার যেভাবে এটাকে প্রচার করেছিল, সেই সরকার পুরো ব্যর্থ। আমরা বলতে চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে এই দায়িত্ব সরকারকে দিতে হবে। যেই সরকারের আমলে এই ঘটনা ঘটেছে, সেই সরকারকে এটা নিতে হবে। এটা থেকে তিনি অস্বীকার করতে পারেন না। কিন্তু সবচেয়ে বড় কথা, যেটা গৌরাঙ্গ বাবু বললেন, আস্থার সাথে যে অর্থের ব্যাপারটা যুক্ত হয়ে আছে, শুধুমাত্র বৈষয়িক ব্যাপারে, মানে ব্যবসায়িক ক্ষেত্র করতে গিয়ে এতগুলো মানুষের জীবন চলে গেল। আমরা এটাকে পুরো ধিক্কার জানাই। রতনবাবু, আপনার 1 মিনিট সময়, আপনাকে বলার সুযোগ দিচ্ছি। 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, আনইন্টারাপ্টেড, বলুন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এলাকা এবং সমস্ত জনগণের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আজকে যারা আপনারা মহাকুম্ভের স্থানে যাচ্ছেন, আপনাদের আবেগ, ভালোবাসা, হিন্দু ধর্মের পবিত্র স্নান করতে যাবেন, নিজের দায়িত্বে যান। কারণ এই ধরনের দুর্ঘটনা ঘটলে সরকার বলবে, যেই সরকার ক্ষমতায় আছে তারা বলবে, একটা তদন্ত করতে হবে। খুব দুঃখজনক ব্যাপার।
10 লাখ টাকা পাবেন মৃত্যু হলে, এর বাইরে কিছু নাই। তাই আপনাদেরকে বলবো, আপনারা যান, স্নান করতে যারা যাবেন, মহাকুম্ভে যাবেন, নিজের নিজের দায়িত্বে নিজে নিজে যান। কারণ এই সরকার আপনাদের জন্য এতটুকু পর্যন্ত কোনো ভাবনা চিন্তা রাখেনি। কোন রকম পরিষেবার ব্যবস্থা নাই, সম্পূর্ণ পরিষেবা ভেঙে পড়েছে। শুধু মৃত্যু মিছিল ছাড়া আর কিছু ওখানে দেখা যাচ্ছে না। তাই এতগুলো মানুষের জীবন চলে গেল, তারপরে এই সরকার বলছে যে তদন্ত করে রিপোর্ট দেখে তারপর বলবো। তার আগে কতগুলো মানুষ মারা গেল পায়ের চাপে পড়ে। তাই আপনারা যারা যাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা নিজের দায়িত্বে যাবেন, কারণ এই সরকার কোনো দায়িত্ব নেবে না। বেশ বেশ, আমি জ্যোতিবাবুর কাছে যাবো। জ্যোতিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি তো প্রথমেই বললাম যে সব সরকারের সময় এই ঘটনাগুলো হয়েছে। 2013 সালে আপনি যদি দেখেন, 2013 সালে ঠিক এই সময়ে আপনার প্রয়াগরাজে রেলের যে ছাউনি শেড সেটা ভেঙে পড়েছিল এবং প্রায় শখানেক মানুষ মারা গিয়েছিল। তো তখন যদি আমরা ওই সময় যদি আমরা বলতাম যে সরকারকে পদত্যাগ করা উচিত বা সরকারের যেহেতু ব্যর্থ সেই জন্য যাবেন না, এইরকম একটা যদি আমরা একটা ন্যারেটিভ ক্রিয়েট করতাম যাতে কিনা ভারত, এটা তো আমাদের একটা মানে অনেকের ইনকাম তো এর সঙ্গে জড়িয়ে রয়েছে, তো অনেকের পরিবারও চলে এইটা, মানে চলছে এটার পরে দাঁড়িয়ে। তো সুতরাং সেই যে ন্যারেটিভটা ক্রিয়েট করে তাদের রুটি রোজগার যাতে না হয় সেই রকম একটা ভয় বা ভীতি প্রদর্শনী যে করার চেষ্টা করা হচ্ছে, এর থেকে আমার মনে হয় একটু রেসপন্সিবল, একটু সেন্সিবল হওয়া উচিত। তার কারণ ঘটনা বিভিন্ন সরকারের আমলেই হয়েছে, এটা প্রথম ঘটনা নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস সহ যে কংগ্রেস, এরা যারা হিন্দু ধর্মের কথা বলছে, তো অ্যাকচুয়ালি যারা মনে করে, যাদের নেতা মানে তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের মেয়র, যাকে মেয়র বানিয়ে রেখে দিয়েছে, তিনি তো মনে করেন যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলে হচ্ছে দুর্ভাগা। জনাব ফিরাদা কিন্তু নিজেই বলেছেন। তো তাদের মুখে মানায় না যে হিন্দু ধর্মের কথা, অন্তপক্ষে তারা হিন্দু ধর্ম সম্বন্ধে কম বললে ভালো হবে। আর সময় দিতে পারছি না, আমি গৌরাঙ্গবাবুর কাছে যাচ্ছি অন্তিম লগ্নে। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে, সুরেশ প্রভু থেকে শুরু করে, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে প্রত্যেকে তাদের সময় যদি কোনো একজনও মারা গেছে, বিভিন্ন ইনসিডেন্ট যদি কোনো জায়গায় ঘটনা ঘটে গেছে, তারা মোরাল নৈতিক ভাবে তারা হচ্ছে রেজিগনেশন দিয়েছেন। আজকে নরেন্দ্র মোদীর রেলমন্ত্রী তিনি কেন রেজিগনেশন দিচ্ছেন না? বছরের পর বছর দিয়ে মানুষের মৃত্যু মিছিল নিয়ে খেলছেন এবং আরো মৃত্যু ঘটাবেন নাকি? ঠিক, তাহলে স্পষ্ট করে ওনার বলা উচিত যে আমরা আরো মৃত্যু চাই, দেশবাসীর আরো মৃত্যু চাই। মৃত্যু না হলে পরে আমরা রক্ত চাই। রক্ত এবং মৃত্যু যদি না হয়, শিশু থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, তাহলে মৃত্যু না হলে পরে আমরা ছাড়বো না, গদি আমরা ছাড়বো না এবং মানুষকে লুট করে যাব। এটা তাদেরকে বলা উচিত। হয় রেজিগনেশন দিন, নাহলে বলে দিন যে আমরা আরো মৃত্যু চাই, আরো লাশ দরকার আমাদের, তারপরেই হচ্ছে আমরা এই ব্যবস্থার মধ্যে দিয়ে সরবো, এই কথা বলবো। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ একটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টায় সাথে জয়েন করার জন্য। দেখুন, আমি আজ একটু কম কথা বলেছি এই জন্যই, আমার মনে হয় যে বক্তাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যায়ে থেকে আমি এখনো পর্যন্ত যা বুঝতে পেরেছি, দেখুন, রাজনীতিতে তু মেমে চলবে, একে অপরকে কাদা ছোড়াছুড়িও চলবে, কিন্তু যাদের প্রাণ হারিয়ে যায় তাদের প্রাণ আর ফিরে আসে না, এবং তাদের পরিবারই একমাত্র বুঝতে পারে যে তারা কি হারিয়েছে, তাদের কিভাবে চলবে, তাদের পরবর্তী জীবন ঠিক কোথায় দাঁড়িয়ে থাকবে। এই সব কিছু নিয়ে যখন দ্বন্দ্বে পড়ি, তখন মনে হয় যে সরকারের দিকে যেমন আঙুল উঠছে, ঠিক একই রকমভাবে আমার মনে হয় সাধারণ জনতা যারা রয়েছেন তাদেরও এবার ভাবনার সময় এসছে। একটু ভাবুন, আবেগ এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তা, দুটোর মেলবন্ধন এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দেওয়া উচিত নয় যেখানে আপনাদের নিজেদের জীবন বাজি রাখতে হয়। ট্রাই টিভি বাংলা থেকে এতটুক নিবেদন করা যেতেই পারে, আপনাদের নিজেদের নিরাপত্তার খাতিরে অন্তত নিজেদের সেফ রেখে নিজেদের আস্থা বুঝিয়ে রাখুন, এতটুকুই বলার। আর এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টা নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।